সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিরোধী ঐক্যে বিভক্তি আনতে চায় সরকার, বলছে বিএনপি। আওয়ামী লীগ বলছে আন্দোলনের নামে উন্নয়ন অগ্রগতি নষ্ট করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদিকে জামায়াত ছাড়তে বিএনপির তৃণমূলের চাপ থাকলেও কেন্দ্র মুখ খুলছে না। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের এপিঠ ওপিঠ। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, এমপি, নির্বাচনী এলাকা মাগুরা ১, আছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, হাসপাতালে হিমশিম অবস্থা। চলতি মাসেই 15 জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। করোনা টিকা পাবে 80 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে কাল আসছে ফাইজারের 25 লাখ ডোজ। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। নেওয়া হয়েছে 96 জনের নমুনা। 28 সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা পুরো দমে শুরু। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। এবং মাদারীপুরে কৃষককে বেদম মারল কিশোর গ্যাং, মামলা তুলে নিতে হুমকি। চাঁদপুরে চুরির অপবাদে নারীকে পেটানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম আন্দোলনের এপিঠ ওপিঠ। শুরুতে যেমন বলছিলাম যে বিএনপি আন্দোলন জোরদার করার কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা কিংবা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হলে সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। প্রিন্স ভাই, আপনারা 2 দফায় সিরিজ বৈঠক করেছেন, 3-6 দিন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আপনারা কথা বলেছেন। তো এখন পর্যন্ত গণমাধ্যমে যেটুকু খবর, আপনাদের তৃণমূল থেকে আন্দোলন জোরদার করার কথা বলা হচ্ছে, আপনারা কেন্দ্র থেকেও বলছেন যে আন্দোলনের কথা, এবং বক্তৃতা বিবৃতি তো দেখছি প্রতিদিন। তো এই প্রেক্ষাপটে সরকারি তরফে যেটি বলা হচ্ছে বা আওয়ামী লীগ থেকে, যে অগ্রগতি উন্নয়ন নষ্ট করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এবং গত আপনাদের সবশেষ যে বড় মাঠের আন্দোলনটি ছিল 13-14 সালে, সেইবার নাশকতার জন্য আপনাদেরকে দায়ী করা হয়। এবারও আন্দোলনের প্রকৃতি এরকম হবে কিনা এই প্রশ্ন কেউ কেউ তুলছেন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা এখানে আলোচক হিসেবে আছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 13-14 যে আন্দোলন, সেই আন্দোলনে নাশকতার যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে, এটা সঠিক নয়। বিএনপি নাশকতায় বিশ্বাস করে না। বিএনপি জনগণের সাথে নিয়ে জনগণের দাবিতে তার ভয়েসটা রেজ করতে চায় এবং সেইভাবে আন্দোলন করতে চায়। সেই কারণে এইবার নাশকতা হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না। সরকার যদি বা কোনো এজেন্সি বা কোনো স্বার্থান্বেষী মহল যদি কিছু করে, সেটার দায়িত্ব বিএনপি নেবে না। বিএনপি এখনও, আমরা বলছি, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বিশ্বাস করি। আমরা জনগণকে সংগঠিত করে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করতে চাই। আপনারা জানেন যে গত 1.5 বছরে করোনার কারণে সবকিছু প্রায় সীমিত, এবং কোনো সময় রাজনীতি বা আলাপ আলোচনা একেবারেই মানে স্থগিত থাকার পরে সম্প্রতিকালে আপনার সকল দলেরই কিন্তু আজকে একসাথে বসছে, কি করণীয় তা নিয়ে কিন্তু আলোচনা করছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের দলেরও সিরিজ বৈঠক হয়েছে। এখন সেই সিরিজ বৈঠকগুলোতে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে, আমাদের কি করণীয় সেটা নিয়ে মতামত দেওয়া হয়েছে। সব মতামত, করণীয়, এগুলি নিয়ে আলোচনা করে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সেগুলো নিয়ে আলোচনা করবে। এখন হঠাৎ করে দেখলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিরিজ বৈঠকের নামে সিরিজ ষড়যন্ত্র হচ্ছে। এটা সিরিজ ষড়যন্ত্র তারাই বলতে পারে যারা ষড়যন্ত্র করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আজকে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, এবং স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের যে পথ, সেই পথ আজকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। তারাই এই কথাগুলো আজকে বলতে পারে। কিন্তু প্রিন্স ভাই, আপনারা যেটি বলছেন যে 13-14 সালে নাশকতা আপনারা করেননি, সেটির জন্য আপনারা দায়ী নন, এটি আপনাদের বক্তব্য। এই প্রেক্ষাপটে আরেকটি কথাও আসে, কর্মসূচি যে আপনাদের ছিল,
তো সে আপনাদের ঘোষিত কর্মসূচিতে আপনাদের ভাষায় অন্য কেউ এসে বা সরকারি দল এসে নাশকতা করে গেছে, তাহলে সেটার বিরুদ্ধে তখন প্রতিবাদ করা কিংবা সেটি আমরা করছি না অন্যরা করছে সেটি বলা, সেই চেষ্টাটাকে আপনারা করেছেন? বহুবার বলেছি। এবং সেটা আপনাদের নিয়ে কর্মসূচি চলাকালীন যদি নাশকতা চলে তার দায় কি আপনাদের উপর যাবে না? আজকে দেখেন কর্মসূচি বিএনপি ছিল, অস্বীকার করব না যে সেই কর্মসূচির সুযোগ নিয়ে তখন কিন্তু এই নাশকতা কিছু করা হয়েছে এবং সেটা পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। সেই নিয়ে কিন্তু বইও প্রকাশ করা হয়েছে, বই প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় কোন ইয়েতে কি নিউজ এসছে, কার নির্দেশে এগুলো হয়েছে, নিউজ কিন্তু এসছে। আপনি যদি সময় দেন আরেকদিন আমি সেই বইটি আপনার কাছে নিয়ে আসতে পারবো। তো আজকে এগুলো করে আসলে কোনো লাভ হয় না। আজকে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু মানুষ বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে না, মানুষ বরঞ্চ ওইটাই বিশ্বাস করে যে যারাই অভিযোগগুলো তুলছে তারাই কিন্তু এই কাজগুলো করেছে। জি, অনেক ধন্যবাদ। শিখর ভাই, আপনি শুনছেন যে আমাদের সৈয়দ এমদাদ সালেহ প্রিন্স ভাই বলছেন যে নাশকতাগুলো তারা করেননি, বরং তাদের আন্দোলনে অন্যরা নাশকতা করে তাদের ঘাড়ের দায় চাপিয়েছে। আমি সময় টিভির দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আপনার ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিন্স ভাই যে কথাটি বলেছেন আমি খুব আশ্চর্য হইনি, কারণ এই কাজটি ওনারা বাড়াবাড়ি করেন, মিথ্যা দিয়েই ওনাদের জন্ম, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ওনাদের যন্ত্র। সুতরাং এই উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর এটাও তাদের আছে। জনগণের মনের কথা যদি ওনারা বুঝতে পারতেন তাহলে অনেক আগেই ওনারা সুষ্ঠু রাজনৈতিক ধারায় থাকতেন। তো ওই গাড়ি পোড়ানো, মানুষ মারানো, পেট্রোল বোমা মারা এগুলো কারা করেছেন এটা দিবালোকের মতো স্পষ্ট। এটা উদরপিণ্ডি বুধর ঘাড়ে ঝাঁপায়ের লাভ নাই। তো আজকে যেটা হচ্ছে যে তারা সিরিজ বৈঠক করছেন, আমরা আশ্চর্য হয়েছি যে এই বৈঠকগুলো আরও আগে হওয়া উচিত ছিল। একটা রাজনৈতিক দল, তাদের তো একটা সাংগঠনিক সকলের সাথে যোগাযোগ থাকবে, কিন্তু হঠাৎ করে এত পরে কেন? এটা তো অনেক আগে। এটা নিয়ে খুব বেশি আশঙ্কিত বা হওয়ারও কিছু নাই। তারা তাদের করোনায় কিন্তু এত জুম মিটিং করছে, তো স্কাইপ মিটিং, জুম মিটিং এগুলো তো করতেই পারে, তো এগুলো তার আগেই করতে পারতো, তো হঠাৎ করে এখন কেন? তো তারপরেও বিএনপি রাজনৈতিকভাবে নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে, এটা একটা শুভ লক্ষণ। অবশ্যই একটা রাজনৈতিক দল তার কর্মীদেরকে সংগঠিত করে রাখাটাও এটা একটা ভালো ভালো লক্ষণ, করুক। কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আন্দোলন নামে যদি 2014 সালের ওই সময়টার মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুন দেওয়া, পেট্রোল বোমা মারা, অগ্নি সন্ত্রাস করার চেষ্টা করে, তাহলে সেটা জানমালের, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তো সরকারের দায়িত্ব এবং একজন সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ব, সেটা অবশ্যই প্রতিরোধ করা হবে। তো তারা যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চায়, করুক না, অসুবিধা নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কুদ্দুস আফরাদ ভাই, এখানে একটা বিষয় আপনার কাছে জানতে চাই, হয়তো আওয়ামী লীগ, বিএনপি তারা নিজেদের ভাষায় দুটি দল দুই রকমভাবে কথা বলছে, কিন্তু দুটি দলেরই আমরা উদ্দেশ্য দেখছি যে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের প্রস্তুতি। আর বিএনপি ক্ষমতার বাইরে বলেই তাদের ভাষাটি একরকম, আওয়ামী লীগ সরকারে আছে বলে তাদের ভাষাটি একরকম, কিন্তু উদ্দেশ্য তো একই। তো এই আমাদের আসছে নির্বাচনে কিংবা দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা আমরা বলি, সেই জায়গাতে এটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে পারি না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিতে যারা এখন দর্শক শ্রোতা আছেন, দেখছেন সবাইকে, এবং আমাদের এই আলোচনায় আওয়ামী লীগের শিখর ভাই এবং বিএনপির প্রিন্স ভাইকেও। আপনি যে প্রশ্ন করছেন, ইতিবাচকভাবে দেখার আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের, কিন্তু দেশটা হচ্ছে বাংলাদেশ, উন্নয়নশীল একটা দেশ এবং মধ্য আয়ের দেশের পর্যায়ে যায় পৌঁছে। এই জায়গায় অনেক কিছুতে আমাদের যেমন উন্নতি হয়েছে, আমাদের অনেক সংস্কৃতি আছে, সেই জায়গাগুলোতে উন্নতি হয় নাই, কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিচেও গেছে। এখন আন্দোলন সংগ্রাম, এই প্রধানমন্ত্রী কিছুদিন আগে যখন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় উনি আগাম নির্বাচনের ওই নির্বাচনেরটা নেওয়ার জন্য, প্রস্তুতির জন্য, ঠিক সময় নির্বাচন অর্থাৎ 2 বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীদেরকে বা নেতাদের উনি আহ্বান জানালেন। এরপরেই মূলত দেশে একটা নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে বিভিন্ন দলগুলোতে, বিভিন্ন নেতাদের বক্তব্যে আমরা সেগুলো শুনতে পাচ্ছি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, অস্বীকার করার উপায় নেই, তাদের ভোটের হারও কম না। তা আমরা যদি মনে করি যে বিএনপি নিশ্চয়ই 12-13 বছর ক্ষমতার বাইরে আছে, এই দলটি তার ক্ষমতায় যাওয়ার জন্য সে কিছু কর্মপন্থা তৈরি করবে, কিছু পরিকল্পনা থাকবে। সব পরিকল্পনার সময় বাস্তবায়ন হয় না, কারোই হয় না, সরকারেরও যেমন হয় না, বিরোধী দলেরও হয় না। কিন্তু ওই যে শিকর ভাই যেটা বললেন, সেটা যদি নাশকতার পর্যায়ে যায়, ওইটাকে দমন করার কথা সরকারের তরফে কিন্তু
বলা হয়েছে নাশকতার পর্যায়ে গেলে। একটু আগেও প্রিন্স ভাই বললেন যে এই যে কর্তৃত্ববাদী শাসনের কথা বলছেন, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে, এই জায়গায় কিন্তু আবার ভিন্ন মত আছে। কর্তৃত্ববাদী শাসন কোনটা? সেনানায়করা যে শাসন করেন সেটাকে কর্তৃত্ববাদী শাসন বলবো? অনির্বাচিত সরকার যখন দেশ চালায় সেটাকে কর্তৃত্ববাদী শাসন বলবো? না একটা গণতান্ত্রিক সরকার যখন যে ভোট নিয়ে প্রশ্ন থাকুক তারপরেও তাদের ভোটে তো জনগণের সাপোর্ট ছিল। সাপোর্ট ছিল এই অর্থে বলি, ভোটে যে কোনো জায়গায় 19-20 হয় নাই বা 20-25 হয় না এটা আমি বলছি না, পাবলিকের সাপোর্ট থাকার কারণে কিন্তু মূলত ভোটের পরে এটা নিয়ে বড় কোনো প্রতিবাদ বা সরকার যে রান করতেছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় নাই। অর্থাৎ মেজরিটি মানুষের একটা সাপোর্ট কিন্তু আছে সরকারের পিছনে। এটাকে আমরা কর্তৃত্ববাদী সাপোর্ট বলবো না। এই জন্য বলবো না, এই কর্তৃত্ববাদী সাপোর্ট যদি হইতো তাহলে কিন্তু আমরা এরশাদকে দেখছি কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। জিয়া রহমানের বিরুদ্ধে আন্দোলন একবার তুঙ্গে থাকা অবস্থায় কিন্তু মেজর জেনারেল মঞ্জুর বা এরশাদের যে চক্রান্ত ছিল জিয়া রহমানকে হত্যা করার, সেটাও সফল হয়েছিল। তখন কিন্তু আন্দোলন খুব তুঙ্গে। আমরা সেই সময় আন্দোলনের ছাত্র পর্যায়ের শক্তি হিসেবে মাঠেই ছিলাম। প্রিন্স ভাই ছিল, শিকর ভাই ছিল, আমরা সবাই জানি। অর্থাৎ মানুষের সাড়া নিতে হলে, মানুষের সমর্থন নিতে হলে রাজনৈতিক কিছু কর্মসূচি থাকতে হবে। সারা কিংবা সমর্থন না, কুদুস আর একটু বলবেন সারা কিংবা সমর্থন বলছে, এক্ষেত্রে আমি বিএনপির ব্যাখ্যাটা বা বিএনপির ভাষাটা হচ্ছে যে কিন্তু কর্তৃত্ববাদ বলছেন। বিএনপি বলছে জনগণ সাড়া দিবে, সেই জনগণকে মাঠে নামাতে গেলে নিপীড়ন নেমে আসে, আর যে নিপীড়ন নেমে আসে এটি বিএনপির ভাষায় কর্তৃত্ববাদ। নিপীড়ন কোন ইতিহাসে কোথায় আছে যে নিপীড়ন নামে নাই? আইবের বিরুদ্ধে যখন আন্দোলন করা হচ্ছিল নিপীড়ন নামে নাই? জিয়া রহমানের বিরুদ্ধে যখন আন্দোলন করা হচ্ছিল নিপীড়ন নামে নাই? এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করা হচ্ছিল নিপীড়ন নামে নাই? এখন হয়তো বিরোধী রাজনৈতিক শক্তি বলতে পারে যে সেই সময় এত কিছু আমাদেরকে এইভাবে দমন করে না। সেই সময়ের প্রেক্ষাপটে ওইটা ছিল চরম নিপীড়ন। এখনকার প্রেক্ষাপটে যেরকম ডিজিটালাইজ অনেকভাবেই ওইগুলা খোঁজার উপায় আছে। সরাসরি হয়তো নিপীড়ন এদিক দিয়ে যখন করবে আরেক দিক দিয়ে সে পাল্টা একটা ব্যবস্থা নিতে পারে, সেই সময় সুযোগ ছিল না। এই জন্য অবস্থার প্রেক্ষাপটে নিপীড়নের মাত্রা এক এক সময় এক এক ধরনের। আমি যেটা বলতেছিলাম, বিএনপি যদি জনগণের সমস্যা নিয়ে, জনগণের সংকট নিয়ে কথা বলতে পারতো, বিএনপি আর বহু আগে জনগণের সাড়া পেত। কিন্তু বিএনপি ওই জায়গাটায় পারতেছে তারা নেতা এবং নেতৃকেন্দ্রিক আন্দোলন করছে। অনেক ধন্যবাদ। আপনার ফোন নিয়ে আমি আসছি প্রিন্স ভাই আপনার কাছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আবারও যুক্ত চেষ্টা করছি। প্রিন্স ভাই, আপনি শুনছিলেন যে নিপীড়ন ছিল, নিপীড়ন মোকাবেলা করে এগিয়ে যেতে হয়, এইভাবে বলছেন আমাদের কুদ্দুস আফরাদ ভাই। আবার অন্যদিকে অন্য অনেক বিশ্লেষকরা বলেন যে আন্দোলনের জন্য মাঠ কে কবে ফুল বিছিয়ে রেখেছিল, নিজেদের আন্দোলনের মাঠটা তো নিজেদেরকে তৈরি করে নিতে হয়। দেখুন, এখানে আমি কয়েকটা কথা বলি যে ন্যূনতম যদি ডেমোক্রেটিক স্পেস থাকে তাহলে কিন্তু রাজনীতি করা যায়। আজকে বাংলাদেশে ডেমোক্রেটিক স্পেস আর নাই। এই কারণে নাই যে আমার একটা সভা সমাবেশ একটা কথা বলতে গেলেও এখানে আজকে অনুমতি নিতে হয়। অনুমতিগুলিও এমনভাবে শর্তের বেড়াজালে এটা আটকে দেওয়া হয়েছে যেখানে আজকে তো যে কর্তৃত্ববাদী শাসন যেটা বললাম, আপনি একটু ব্যাখ্যা দিলেন, সে ব্যাখ্যা কিন্তু আমি মানি না। কর্তৃত্ববাদী শাসন হচ্ছে সেই শাসন যেখানে কারো কোনো কথার মানে আমলে নেওয়া হয় না, কারো কাউকে স্পেস দেওয়া হয় না, সরকার যা বলবে সেটাই হবে, এবং সেই কারণে আপনার প্রশাসন সরকারের অনুগত থাকবে। স্বাভাবিক, প্রশাসন তো সরকারের অনুগতি থাকে, কিন্তু সেখানেও প্রশাসন কিছু কিছু জায়গায় স্পেস দেয় যে হ্যাঁ বিরোধী দলকে কথা বলার একটা স্পেস দেয়, সেটা কিন্তু আজকে নাই। এটাই হলো কর্তৃত্ববাদী। কথা তো আপনারা প্রতিদিনই বলছেন, আপনারা বিভিন্ন ফোরামে বলছেন। টক শোতে কথা বলা, লেট মি সে, টক শোতে কথা বলা আর ওই জিয়া রহমানের মাজারে গিয়ে ফুল দেওয়ার সময় যদি আপনি মাইকটা ধরেন, সেই কথা বলা বা প্রেস কনফারেন্সে কথা বলার সাথে রাস্তায় কথা বলা এক নয়। আপনি করোনার আগে তো আপনারা রাস্তায় কর্মসূচি করেছেন, প্রেস ক্লাবের সামনে অনেকগুলো করেছেন। কুদ্দুস আফরাদ ভাই বললেন যে জনগণের ইস্যু নিয়ে যদি আমরা রাজপথে থাকতাম তাহলে একটা কথা হতো, আমরা নাকি নেতা নেত্রীদের ইস্যু নিয়ে থাকি। আমি কুদ্দুস আফরাদ ভাইকে বিনয়ের সাথে বলতেছি, উনি তো প্রেস ক্লাবে থাকেন, একজন বিশিষ্ট সাংবাদিক, উনি জানেন। প্রেস ক্লাবের সামনেই আমরা বিদ্যুতের দাম যে বৃদ্ধি করা হয়েছিল আমরা মানববন্ধন করতে চেয়েছি, সেটা তো করতে দেয়নি। বিএনপি নয়াপল্টন অফিসের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা সমাবেশ করতে চেয়েছি, সেটা তো দেয়নি। ধানের
ন্যায্য মূল্যের দাবিতে আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিতে গিয়েছি। সেখানে আমার ময়মনসিংহে আমি সেখানে নেতৃত্বে ছিলাম, কিভাবে সেখানে পিটিয়ে সেখানে সবাইকে সরিয়ে দেওয়া হলো সেটা তো করতে দেওয়া হয়নি। আপনার এই যে কি বলে কয়েকদিন আগেই এখানে পানির দাম বৃদ্ধি করা হয়েছে, ওয়াসা ভবনে আমরা মানববন্ধন করতে গিয়েছিলাম, ওয়াসা ভবন ঘেরাও করতে গিয়েছিলাম, সেটা তো দেয় নাই। সেই মানে 2 মাইল দূরে দাঁড় করিয়ে রেখে তারপর সেখানে স্মারকলিপি তারা গ্রহণ করেছে। তা আজকে এইটা আমরা কি জনগণের ইস্যু নিয়ে আন্দোলন করি না? আজকে ভোটের অধিকারের দাবি এটা কি জনগণের ইস্যু না? আজকে নিরপেক্ষ নির্বাচন কি জনগণের ইস্যু না? আজকে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, আজকে বিভিন্ন পত্রিকায় আমি দেখে আসলাম যে সর্বোচ্চ পর্যায়ে সোয়াবিন তেলের দাম আজকে বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আজকে চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। এইটা কি জনগণের ইস্যু নিয়ে আমরা কথা বলছি না? আপনি সেখানে তো আমাদের সেই স্পেসটা দেওয়া হয় না। ন্যূনতম ডেমোক্রেটিক মানে স্পেস যদি না থাকে আপনি সেখানে রাজনীতি করবেন কিভাবে? রাজনীতি করার তো সেখানে কোনো সুযোগ নাই। সরোয়ার্দী উদ্যানে আজ করোনার আগে আমরা 3 মাস ধরে সরোয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, সেখানে আমাদের অনুমতি দেওয়া হয়নি। আপনি বলবেন অনুমতির জন্য আপনারা ঘুরেন কেন? আপনার একটা বিএনপি কি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, নিয়ম মেনেই আমরা রাজনীতি করতে চাই, কিন্তু সরকার বা প্রশাসন সেই নিয়মের আপনার ব্যত্যয় কেন ঘটাবে? আমাদের জন্য এক নিয়ম, সরকারি দলের জন্য আরেক নিয়ম, সেটা তো হতে পারে না। সেইখানে তো আমার সেই স্পেসটা দেওয়া হয় নাই। আপনি ধরেন এই যে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী গেল, আপনারা জানেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা একটা আলোচনা সভা করতে চেয়েছিলাম। সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিএনপিকে কিন্তু ভাড়া দিয়েছে, কিন্তু সেখানে পুলিশের অনুমতি পাওয়া গেল না, পুলিশ সেখানে দেয়নি। আমরা বাধ্য হয়ে প্রেস ক্লাবের মতো একটা ছোট পরিসরে সেখানে আমাদেরকে সমাবেশ করতে হয়েছে, আলোচনা সভা করতে হয়েছে সেখানে। তো এই যেই তো আজকে ডেমোক্রেটিক স্পেস নাই, দিচ্ছে না, পুলিশ সেখানে আটকে দিচ্ছে, প্রশাসন সেখানে আটকে দিচ্ছে, এরকম তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আর এখানে শেখর ভাই বললেন যে বিএনপি যদি সন্ত্রাসী কার্যক্রম, আজকে আমি ওনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই 91 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করেছে, জ্বালাও পোড়াও করেছে, বন্দরের আপনার বন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, চট্টগ্রামে জ্বালাও পোড়াও করে সমস্ত ঢাকা চট্টগ্রামে আপনার গাড়ি ঘোড়া জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেটা কে করেছিল? আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ 96 থেকে যখন 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল তারা বলেছিল তারা কোনোদিন যদি বিরোধী দলে যায় আর কোনোদিন হরতাল করবে না, কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত তারা বিরোধী দলে ছিল। সেই ওয়াদা ভুলে গিয়ে আওয়ামী লীগ সে 207 দিন হরতাল করে নাই, তারা সেখানে জ্বালাও পোড়াও করে নাই, সেখানে আপনার নাশকতা করে নাই, করেছে গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করে নাই। আজকে এইসব কথা বলে মানে কথার মার পেচের মধ্যে ফেলে বিরোধী দলকে ঘায়াল করার জন্য অনেক কথা বলা যাবে, কিন্তু জনগণ কিন্তু বড় সাক্ষী, এখানে জনগণ দেখেছে কে কি করেছে। অনেক ধন্যবাদ। আমি ফোনটা পেয়েছি, ফোনটা নিয়ে তারপরে আসছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শেরপুর থেকে মনিরুল ইসলাম লিটন বলছি। জি যে আমার প্রশ্ন হলো বিএনপি নেতা প্রিন্স সাহেবের কাছে, যে ওনারা যে এত নিয়ম মেনে আন্দোলন আর দায়িত্বশীল দল মনে করছেন নিজেদের, ওনারা যে অবরোধের কর্মসূচিটা দিয়েছিলেন সেই অবরোধের কর্মসূচিটা কিন্তু প্রত্যাহারও করে নেননি। ওনারা পরে আবার আধাবেলা হরতাল, সারাবেলা হরতাল এগুলিতে আসছেন এবং সারা দেশে জ্বালাও পোড়াও এই সমস্ত করে মানুষ হত্যা করা হলো, ওনারা অবরোধটাও প্রত্যাহার করে নেননি। এই প্রশ্নটা করছি এই কারণে যে কেমন দায়িত্বশীল দল একটু বলবেন। প্রিন্স ভাই আপনার কাছে উত্তর দেবো, তার আগে শিখর ভাইকে শুনে আসি, আমি নিব আপনার কাছে উত্তর। প্রিন্স ভাই আপনি শুনছেন? আরে সরি শিখর ভাই, প্রিন্স ভাই যদি বলছেন যে গণতান্ত্রিক ন্যূনতম স্পেসটুকু তাদেরকে দেওয়া হয় না এবং এটি হচ্ছে বিএনপির বরাবরের অভিযোগ। ভাই আপনি তো সাংবাদিক মানুষ, আপনি লক্ষ্য করেছেন যে আমরা প্রথম থেকেই বিএনপি যে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন যে সমাবেশ করতে চেয়েছেন আমরা কিন্তু তাদেরকে স্পেস দিয়েছি, কিন্তু যখনই তাদেরকে স্পেস দিয়েছি তখনই তারা দেখবেন যে রাস্তায় নামতে পারলেই তারা ভাঙচুর, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, গাড়ি ভাঙে। যখনই এটা করে তখনই তো আমাদের মানুষের যেমন তাদের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, তেমনি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেটা করবেই। আর প্রিন্স ভাই যেটা বললেন, এই যে প্রশাসনের অনুমতি নেওয়া, পুলিশের অনুমতি নেওয়া, এগুলো কিন্তু সারা জীবনই ছিল। আমরা অনুমতি নিয়েই সমাবেশ করেছি, বা যে অনুমতি না দিলেও অনেক সময় হয়তো জনগণের চাপে আমরা করেছি। তা যেটা বিষয় হয়েছে যে আমরা যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি তখন কিন্তু এরশাদ সাহেব আমাদের জন্য ফুল বিছাই দেয় নাই রাস্তায় আন্দোলন করবার জন্য। আমাদেরকে দিনের পর দিন রাত্রে এমনকি ওয়াজ মাহফিলে যে ঘুমাতে হয়েছে,
জেলখানায় থাকতে হয়েছে। প্রিন্স ভাইরা তো এই যে টক শোতে আসেন, কত সুন্দর গাড়িতে করে ফিরে যান, আমরা কিন্তু গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। রাত্রিবেলা হয়তো সন্ধ্যার সময় কখনো বের হয়ে মিছিল করে আবার পালাতে হয়েছে। তো প্রিন্স ভাইরা তো খুব সুস্থ হলে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে এই টক শোতে, টেলিভিশনে, নিশ্চিন্তে বাসায় ঘুমাচ্ছেন, এলাকায় যাচ্ছেন, কিন্তু ওনারা গণতন্ত্রের পথ নাকি খুঁজে পাচ্ছেন না। আওয়ামী লীগ নাকি এক্সপ্রেস দিচ্ছে না। এই যে প্রিন্স ভাই নিজেই বললেন গতকালই উনি এলাকার থেকে এসেছেন, তাহলে এলাকায় যাচ্ছেন, এলাকায় তিনি প্রার্থী ছিলেন, তিনি এলাকায় জনসংযোগ করছেন, সকল পদ্ধতিও আছে। আমাদের কথা যেটা সেটা হচ্ছে গিয়ে রাস্তায় নামার নামে, আন্দোলন করার নামে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, এগুলো আমরা বরদাস্ত করবো না। আর প্রিন্স ভাই যেটা বলেছেন যে পেট্রোল বোমা মেরে আওয়ামী লীগ মানুষ মেরেছিল, ওটা কিন্তু প্রমাণিত সত্য। যে ঘটনাটির কথা উনি বলছেন সেটা তৎকালীন বিএনপি সরকারের নির্দেশে তাদের এজেন্টরা এই কাণ্ডটি ঘটিয়েছিলেন, এটা কিন্তু এখন প্রমাণিত সত্য। সুতরাং এই যে শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রবণতা বিএনপির জন্মই তো আসলে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, তারা এই ষড়যন্ত্রের পথটিই খুঁজবেন। শিখর ভাই, এখানে আরেকটি প্রশ্ন, আপনি যেটি বলছিলেন যে বিএনপিকে সমাবেশ করতে দিলেই নাশকতা, বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তো এই করোনার আগে প্রিন্স ভাই বলছেন যে সৌরার দিতে যারা চেয়েছেন বারবার তাদেরকে দেওয়া হয়নি, কিন্তু করোনার আগে আমরা দেখেছি পল্টন কার্যালয়ের সামনে বিএনপি বেশ করে সমাবেশ এবং সেই সব সমাবেশে কিন্তু ভাঙচুর হয়েছে, পুলিশের উপর বিনা কারণে হামলা হয়েছে। প্রেস ক্লাবের সামনে বিএনপি কিছু করেছে, বিএনপি বলে যে সেসব জায়গায় তাদেরকে পুলিশ আক্রমণ করেছে, তাদেরকে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে, সে কারণে বিশৃঙ্খলা ঘটেছে। আপনি যদি ভুলে না যান, জি, পল্টনে তাদের পার্টি অফিসের সামনে শান্তিপূর্ণ সমাবেশের নামে হঠাৎ করে পুলিশের উপর হামলা করলো, এবং সেই ফোনের অডিও সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে কিন্তু জনসম্মুখে আনা হয়েছে। সেই ঘটনার সাথে 2-3 জন কিন্তু গ্রেপ্তারও হয়েছিল। তাদেরকে যখনই শান্তিপূর্ণ মিছিলের নামে, সমাবেশের নামে রাস্তায় নামতে দেওয়া হয়েছে, তখনই তারা সমাবেশ শেষ করে যাওয়ার পথে কিছু একটা করেছে, না হলে সমাবেশের মাঝখানে একটা করেছে। তারা চাই ঘোলা পানিতে মাছ শিকার করতে। তারা যে নির্বাচন বয়কট করে, তাহলে তারা কিভাবে ক্ষমতায় আসবে, কিভাবে? তাকে তো নির্বাচনে আসতে হবে। আজকে এই যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে, প্রত্যেকটি জায়গায় আমাদের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে 74-এর উপরে আপনার ভোটার ভোট দিচ্ছে। তাহলে তারা যে ভোট বয়কট করছে কেন? আর ভোট বয়কট করছে কিন্তু বেনামে, কিন্তু বিএনপির প্রার্থীরা সব মাঠেই আছে। সুতরাং তারা যেমন 2018-র নির্বাচনের আগে আকাশের দিকে তাকায় ছিল কিছু একটা ঘটবে, তারা কিছু একটা ঘটার অপেক্ষায় আছে। তো আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশে আর সেই দিন আসবে না। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নটা পেয়েছেন, মানুষ যে আজকে ভালো আছেন, আজকে যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশে, যে গত পরশুদিন আমরা এসডিজির জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার নিয়েছেন জাতিসংঘের কাছ থেকে, তাকে জুয়েল অফ দ্য ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আজকে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকায় আছে যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে এই করোনার মধ্যেও বাংলাদেশকে আগামী 28 তারিখ আমরা 90,000 টিকা দিব। এইটা কিভাবে সম্ভব হচ্ছে? পৃথিবী কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 90 লাখ। তা মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে এটা অসম্ভবকে সম্ভব করছেন, এটা কিন্তু পৃথিবীর কাছে আজকে জিজ্ঞাসা। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সর্বশ্রেণী, সর্বপেশার মানুষ ভালো আছে। শুধু ভালো নেই যারা এই দেশের মানুষকে জিম্মি করে, যারা এই দেশটাকে লুটপাট করেছে, যারা সিরা সুটকেস আর ভাঙ্গা সুটকেস আর সিরা গঞ্জির মধ্য থেকে ডান্ডি ডাইনিং মিল, আপনার কোকো 1, 2, 3 নামে বিলাসবহুল জাহাজ বের করেছে, তারা ভালো নেই। বাংলাদেশের মানুষ ভালো আছে। সুতরাং ওই আন্দোলন করে কাউকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ কেন যাবে, কেন রাস্তায় নামবে? জি, অনেক ধন্যবাদ। কুদ্দুস ভাই, এর আগে আপনি যদি বলছিলেন যে জনগণকে মানে মাঠে নামানোর জন্য যৌক্তিক কারণ ইত্যাদি সেগুলো হাতে নেই বলে হয়তো নামছে না, এইটি আপনার ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা আছে, এখন মানুষজন মোটামুটি সবাই কোনো না কোনো মানে বেকারত্বের হার কম, কাজ করে খাচ্ছেন, তার একটি নিশ্চয়তা আছে, এটি একটি ব্যাপার। আবার আরেকটি ব্যাপার, অনেকেই বলেন যে সবশেষ যদি আমরা ধরে নেই যে 90-এ অনেক বড় পরিসরে নেমেছিলেন, এরপর থেকে যে বিষয়গুলো হয়েছে সাধারণ মানুষ দেখছে যে যেই ক্ষমতায় আসুক খুব বেশি পরিবর্তন তার হচ্ছে না, এই জন্য মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে। দুটি ব্যাখ্যাই আছে, কোনটি ঠিক জায়গায় গেছেন, আপনি ঠিক জায়গায় গিয়েছেন। আপনার আসলে সাধারণ মানুষ একটা হচ্ছে যে আপনি যেটা বললেন, মানুষের কর্ম মানে ক্ষমতা, অথবা আমি যদি বলি একটা দেশের সুশাসন বল হয় তখন যেখানে বেকারত্ব ঘুষবে, যেখানে থাকা খাওয়ার নিশ্চয়তা অর্থাৎ বাসস্থান এবং থাকার খাওয়ার ব্যবস্থাটা হবে, আর একটা হচ্ছে চিকিৎসার ব্যবস্থাটা। এই 4টা ব্যবস্থা ন্যূনতম, এটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের মানে কল্যাণকর রাষ্ট্রের এই 4টা
বিষয়টার দিকে নজর রাখে। এখানে অনেকটা কত 12-13 বছর আপনি দেখেন, এক সময় আমরা শুনতাম যে ওই জার্মানি গেলে বেকার ভাতা পাওয়া যায়, অমুক জায়গায় গেলে বেকার ভাতা পাওয়া যায়। আমাদের দেশের অনেক ছেলেরা নানানভাবে ওইসব দেশে চলে যেত, ফার্স্টে বেকার ভাতা নিত এবং পর একটা কাজে যোগ দিত। বাংলাদেশে এখন নানান সেক্টরে, অর্থাৎ এই যে মহিলাদের, বৃদ্ধদের, মুক্তিযোদ্ধাদের, তারপরে অসহায় মানুষদের একবারে প্রতি মাসে একটা ভাতার ব্যবস্থা করছে। বেকার ভাতা হয়তো বেশি দিন লাগবে না, এই দেশে বেকার ভাতা চালু হয়ে যাবে। যদিও আমি কামনা করি না যে দেশে বেকার ভাতা চালু হোক, সবার কাজ হোক। এই যে কল্যাণ, এই যে কল্যাণমুখী চিন্তা, এতে কিন্তু একটা জিনিস, অর্থাৎ কারো ডাকে কেউ এখন ঝাঁপায় পড়ে না। এক, দুই, আপনি যেটা সেকেন্ডারি বলছেন যে উন্নয়ন টুন্নয়ন এগুলো তো আছে একটা, আরেকটা হচ্ছে যে যেই আসবে পরিবর্তনটা কি হবে, পরিবর্তনটা কোন জায়গায় আসবে। কারণ এখানে দুটো জিনিস দেখেন, জাতীয় পার্টির নিকট যদি অতীতে যাই, জাতীয় পার্টির একটা শাসনামল আমরা দেখছি, বিএনপির একটা শাসনামল দেখা হচ্ছে একক নেতৃত্বে, সেকেন্ড বিএনপি জামাতের নেতৃত্বের একটা শাসনামল দেখা হচ্ছে, আওয়ামী লীগ এবং কিছু বামদের সমন্বয়ে একটা শাসন দেখা হচ্ছে। এইবার আওয়ামী লীগ নিজেই এককভাবে দেশ শাসন করছে। মানুষের কাছে কিন্তু সবগুলোর হিসেব নিকাশ আছে, অর্থাৎ যে মানুষগুলো সরকারকে আসলে নড়ানোর জন্য যথেষ্ট রকম ভূমিকা রাখতে পারে, সেই মানুষগুলো এই সরকারের প্রতি আস্থাশীল, সেই অর্গানগুলো আস্থাশীল। সেই অর্গানগুলো আস্থাশীলতার কারণে, যেটা একটু আগে প্রিন্স ভাই বললেন, যে জনগণের দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে, বিদ্যুৎ ভবনের সামনে, ওয়াসার সামনে, অন্যান্য জায়গা অনেক মুভমেন্ট তারা এইগুলো হচ্ছে দেখানোর মতো মুভমেন্ট, কার্যকর। অর্থাৎ যদি বিদ্যুতের দাম কমানোর আন্দোলন তারা শক্তভাবে করতে পারত, নিশ্চয়ই গভর্নমেন্ট সেই জায়গায় একটা ব্যবস্থা না না প্রিন্স ভাই আমলে নিবে না কেন। আপনারা যদি সেই শক্তিটা, সেই দাবিটা সেই জোরালো করতে পারেন, যদি মিডিয়া থেকে আরম্ভ করে সবাই সাপোর্ট করা শুরু করে, আপনারা যে এখানে আবার আফরাদ ভাই, তাহলে আমি ছোট্ট করে আপনাকে জানতে, খুব বেশি সময় নেবেন না, সেটা হচ্ছে আপনি যেটি বলছেন এই ধরনের ইস্যুতে বিএনপি নামে না, প্রিন্স ভাই বলছেন নামেন, আবার আপনি বলছেন নেতা নেত্রীর জন্য। তো এখন তাদের প্রধান নেত্রী চেয়ারপারসন তিনি দণ্ডিত, তিনি কারাগারে, তো তার মুক্তির থেকে আন্দোলনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হবে না কেন? অবশ্যই চাইবেন, অবশ্যই সেটা প্রায়োরিটি থাকবে, কিন্তু তার সাথে বঙ্গবন্ধুকে জেলে রেখে যখন আন্দোলন করে আইয়ুব শাহের বিরুদ্ধে, তখনও কিন্তু জনগণের অনেক সমস্যা, এবং এক পর্যায়ে ভাসানী কিন্তু ভাসানীর অনেক উক্তি আছে, যেরকম লাস্টের দিকেও যখন বঙ্গবন্ধু নির্বাচনের দিকে যেতে গেল, ভাসানী সাহেব তখন বলছেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। জি, অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে তার তখন এই জিনিসটা, অর্থাৎ বঙ্গবন্ধু একটা ফোন অনেক সময় অনেক গাইডেন্স পেয়েছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, পিরিজপুর। জি বলুন। বিএনপি কি জামাত ছাড়বে না 23 সালেও জামাতকে সাথে নিয়ে নির্বাচন করবে? জি অনেক ধন্যবাদ, প্রশ্নটি বুঝতে পেরেছি প্রিন্স ভাই। এই প্রশ্নটি আগের প্রশ্নটি, এবং আমরা যেটি জেনেছি আপনাদের সিরিজ বৈঠকে তৃণমূল থেকে আপনাদেরকে জামাত ছাড়ার কথা অনেকেই তুলছেন। দেখুন, প্রথমে একটা কথা বলি যে আজকে কুদ্দুস আফরাদ ভাই এবং আমাদের শেখর ভাই, ওনারা তো বললেন দেশে আজকে এত সুশাসন, এত উন্নয়ন, এত কিছু হচ্ছে, তাহলে এতই যদি আপনার কর্মসংস্থান হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে কেন, যুবক শ্রেণীদেরকে কেন পালিয়ে আপনার কাভার্ড ভ্যানের মধ্যে উঠে জাহাজের মধ্যে পালিয়ে আপনার বিদেশে যেতে হয়, আপনার সাগরের মধ্যে ডুবে মরতে হয়, জঙ্গলে জঙ্গলে মরতে হয়? বাংলাদেশে যদি এতই আপনার উন্নয়ন হয়ে থাকে, কেন বেকার সমস্যার সমাধান হচ্ছে না? আমি আমার কথা বলতে দেন, কেন আপনার সেখানে আপনার মানে বেকারের সংখ্যা বাড়ছে, কেন দারিদ্র্যের সংখ্যা বাড়ছে, কেন চাকরি হারিয়ে, কাজ হারিয়ে শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে? সেখানে তো 42% দারিদ্র্যের সংখ্যা এখন গত এটা হলো একেবারেই সঠিক পরিসংখ্যান। বিএনপি সেনাম নামে একটা আন্তর্জাতিক সংস্থা, তাদের পরিসংখ্যান এটা, এবং তারা বলছে আরো বেড়েছে। আজকে এগুলো কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। দারিদ্র্যের সংখ্যা বেড়েছে, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আজকে যে বলা হচ্ছে যে কি বলতেছে, এই যে টিকার কথা বলা হচ্ছে, আর 90 লাখ দেওয়া হবে। আজকে দেখেন চীন আপনার 103 কোটি মানুষকে টিকা দিয়েছে,
ভারত দিয়েছে 21 কোটি মানুষকে 2 ডোজ টিকা দিয়েছে। বাংলাদেশ গত 7 মাসে এই করে আজকে 1 কোটি 50 লাখ দিয়েছে। এখন 1 কোটি 50 লাখ তারা আমি 2 ডোজের কথা বলছি, 1 ডোজ নো, 1 ডোজ দিতে পারে, 2 ডোজ কমপ্লিট করেছে 1 কোটি 50 লাখ। এবং সেখানে আপনার আমি প্লিজ আমাকে বলতে দেন। তারপরে আবার বলা হচ্ছে আগামী কালকে নাকি পরশুদিন তারা 90 লাখ দিবে। আজকে এই 7 মাসে কেন এটা? আজকে তাদের যে ব্যর্থতা, এই টিকা আনতে তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ 2 ডোজ টিকা এখনো পায় নাই। আপনি টিকার যদি পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে আপনার আফগানিস্তানের উপরে বাংলাদেশের অবস্থান, আর সমস্ত দেশ হলো বাংলাদেশের উপরে। ভুটান বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সবাই বাংলাদেশের উপরে অবস্থান। বাংলাদেশের অবস্থান হচ্ছে এদের নিচে, তারপর হচ্ছে আফগানিস্তান। আর কেউ নাই নিচে না, সারা পৃথিবীতে 1 ডোজ টিকা দেন এরকম দেশ তো রয়েছে এখন পর্যন্ত। আমি সারা দেশের কথা, সারা বিশ্বের কথা বলছি না, বাংলাদেশের কথা বলছি, দক্ষিণ এশিয়ার কথা বলছি। সেখানে আপনার কত % লোক আপনার টিকা দিয়েছে? দুটি প্রশ্ন ছিল কিন্তু আপনার কাছে আজকে। প্রশ্ন যেটা আসছে কত না এমনি বলতেছি, এটা আপনার সময় আপনি বলেন, আপনি আমার সময়টা নষ্ট করেন, সাংবাদিক তাই না? দুটি প্রশ্ন আপনার কাছে দর্শকের ছিল। একটি হচ্ছে আপনাদের অবরোধ কর্মসূচিটা কি অবশ্যই সেই সময় প্রত্যাহার করা হয়েছে, দলের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের কর্মসূচি নাই। জামাত প্রসঙ্গে জামাতের প্রসঙ্গ শুনেন, আমরা আমাদের এই বৈঠকগুলোতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। জোটের নিয়ে আলোচনা হয়েছে, ফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছে, কাদের সাথে বৃহত্তর ঐক্য হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনটা জোটগত হবে না এককভাবে হবে না আপনার কি বলে যুগপথ হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা মতামত দেওয়া হয়েছে, কোনো সিদ্ধান্ত কিন্তু আসে নেই। সিদ্ধান্তর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগুচ্ছি। সকলের সাথে আলাপ আলোচনা করে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত দিব। আর শেখর ভাই বললেন যে আমরা অনেকদিন পর এই বৈঠক করছি, আগে কেন করিনি? আগেও হয়েছে, আমাদের জুম মিটিংও হয়েছে। এই করোনা কালে সেন্ট্রাল স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে, নির্বাহী কমিটি থেকে শুরু করে, জেলা উপজেলা নেতাদের সাথেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব তারা আপনার জুম মিটিং করেছেন এবং তাদের মতামত নিয়েছেন। আমরা কিন্তু বসে নাই, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, সকলকে সম্পৃক্ত করে সকলের মতামত নিয়ে এই দুঃশাসনের কবল থেকে দেশকে উদ্ধার করার জন্য আমরা আমাদের শেখর ভাই, প্রিন্স ভাই অনেক কথার উত্তর নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরেকটি প্রশ্ন রাখতে চাই আমি, শুধু দ্রব্যমূল্য প্রসঙ্গে। প্রিন্স ভাই দ্রব্যমূল্যের কথা বলছিলেন, চাল ডাল ইত্যাদির কথা বলছিলেন, আমরা দেখলাম চিনির দামও এখন অস্বাভাবিক হারে বেশি। দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? রমিল ভাই, আপনি 2006-এ ফিরে যান। জি, তেলের দাম কত ছিল, সয়াবিন তেলের দাম আপনি একটু কালেক্ট করেন, আপনি সাংবাদিক মানুষ, আপনার জন্য কিন্তু এটা খুব কঠিন কাজ না। চিনির দাম কত ছিল, চালের দাম কত ছিল, আমরা যেগুলোকে মানে দ্রব্যমূল্য বৃদ্ধির মাপকাঠি হিসেবে গুনি, সেইগুলো আপনি হিসেব করেন, আর সে মানুষের ইনকাম দেখেন আর আজকে দ্রব্যমূল্যের দাম দেখেন, মিলাইলেই আপনি কিন্তু হিসেবটা পেয়ে যাবেন। হ্যাঁ, তারা যে আন্দোলনের কথা বলে, মানুষ আন্দোলন করবে কেন? মানুষ যদি পেটে থাকে তাহলে সে রাস্তায় নামবে কেন? মানুষের যদি সমস্ত অধিকার নিশ্চিত করে, আজকে আমরা একদম গ্রাম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আমরা রাষ্ট্রের সুফল পৌঁছায় দিয়েছি, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমাদের আফরেদ ভাই যেটা বলছিলেন, আমরা বিরুদ্ধ ভাতা দিচ্ছি, স্বামী পরিত্যক্ত ভাতা দিচ্ছি, 10 টাকা কেজিতে চাল দিচ্ছি, আমরা হাজার হাজার মানুষকে বিজিএফ কার্ডের আওতায় খাদ্য সহায়তা দিচ্ছি, আমরা এমনকি প্রেগনেন্ট মাকে তার বাচ্চা এবং মার জন্য আমরা উপবৃত্তি দিচ্ছি, আমরা স্কুলের বাচ্চাদেরকে উপবৃত্তি দিচ্ছি। তো এই যে কল্যাণমূলক একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে, মানুষ তাদের কথায় নামবে কেন? খালেদা জিয়ারে মুক্ত করবার জন্য দায় পড়েছে মানুষের। একজন সে এতিমের টাকা চুরি করে আজকে জেলখানায় গিয়েছে, তাকে মুক্ত করার আপনার সময় বলেন, তাদের মুক্ত করার দায়িত্ব আর এটা জনগণ দিবে না। বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তো জনগণের রাস্তায় নামবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষ ভালো আছে, যখন মানুষ ভালো থাকবে তখন মানুষ কেন রাস্তায় নামবে? তবে আপনি যে প্রস্তুতি করেছিলেন যে 2006 সালের দ্রব্যমূল্য 5 সালের দ্রব্যমূল্যর সাথে আজকের দ্রব্যমূল্যটা আপনি মিলান, আপনি হিসাবটা পেয়ে যাবেন, মানুষের ইনকামটা দেখেন, আপনি পেয়ে যাবেন, প্রমাণ পেয়ে যাবেন যে আসলে কিন্তু দ্রব্যমূল্য। আপনাকে এখন মনে হচ্ছে মানুষের এখন যে পরিমাণ আয়, সে আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের যে দাম সেটি সঙ্গতিপূর্ণ? অবশ্যই সঙ্গতিপূর্ণ। এবং আপনাকে আমি বলি যে আমি নিজে একজন কৃষক মানুষ, আমার এখানে যে কৃষিকাজ করতে আসে সে কাজ করে কয় ঘন্টা জানেন? 7:30টায় আসে, মাঝখানে 10টার সময় আধা ঘন্টা নাস্তা করবার জন্য তাকে সময় দেওয়া লাগে, জোহরের আজান হওয়ার সাথে সাথেই সেই যে কাজটি করে সে কিন্তু চলে যায়। এবং সে আসে কিসে জানেন?
আসে পালসার মোটরসাইকেল চালিয়ে। কোথায়? মানুষের ঘরে ঘরে আজকে টেলিভিশন, আজকে মোবাইল ফোন, 16 কোটি মোবাইল ফোন মানুষের হাতে আছে। তাদের সময় কি অবস্থা ছিল? জি, বুঝতে পেরেছি। সুতরাং মানুষ ভালো থাকলে তার কথা নামবে কেন? আমি আরেকবার করে আসার চেষ্টা কুদুস আফরোজ, খুব সংক্ষেপে। মূল কথা হচ্ছে রাজনীতিতে সমালোচনা থাকবে, বিএনপি আওয়ামী লীগ পরস্পর বিরোধী রাজনীতি করে সমালোচনা থাকবে, কিন্তু সেই সমালোচনাটা সৌজন্যের মধ্যে থেকে এগিয়ে যাবে, সেই আশাকে আমরা করতে পারি? খুব সংক্ষেপে। সেই আশা বাংলাদেশের প্রেক্ষিতে করা বেশ কঠিন। কারণ কঠিন এই জন্য আমি বলছি, কারণ এখানে একটা অসহায়ত্ব আছে, যেটা আমাদের প্রিন্স ভাই বললেন, যে এখানে কার্যকর যেহেতু মুভমেন্ট হচ্ছে না বা মুভমেন্ট করা যাচ্ছে না, সেই ফাঁকে কিন্তু গভর্নমেন্টও কিছু সুবিধা দিয়ে নিচ্ছে। আমাদের এই যে দ্রব্যমূল্যের প্রসঙ্গে আসছেন, দ্রব্যমূল্যে অনেক ক্ষেত্রে হঠাৎ এরকম কিছু ডিসিশন হয় যেটা সাধারণ মানুষ মেনে নিতে বেশ কষ্ট হয়, কারণ এখানে একটা বড় বৈষম্য আছে, আয়ের বৈষম্য। আমি শেষ করে দিচ্ছি। এই কারণগুলোতে আমাদের সরকারের তরফ থেকে যেটা করা দরকার, মানুষের আসলে রেটিং ওই জায়গাটা একটু ভালো চাক। একটা কল্যাণমূলক রাষ্ট্র চাইতে গেলে আমাদের দ্রব্য মূল্যটা অনেকটা নিয়ন্ত্রণের, আমি শেষ করি। আমি বলি, আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়নের নামে তো দুর্নীতি হচ্ছে। সরকারের পরিকল্পনা মন্ত্রী নিজে কয়েকদিন আগে বললেন যে বড় বড় প্রজেক্ট মানে বড় বড় দুর্নীতি, নিজে তো উনি বলেছেন। আর দ্রব্যমূল্য উনি তুলনা করতে বলেছেন। শেখর ভাই, আজকে আমি বলি যে 2006 সালের কথা বলেছেন, মোটা চাল ছিল তখন গড়ে 15 টাকা করে কেজি, আজকে সেই মোটা চাল হচ্ছে 52 টাকা। সরু চাল আপনার সেই সময় সরু চাল ছিল আপনার সেই সময় 24 টাকা 50 পয়সা, আজকে সেই সরু চাল 70 টাকা, প্রায় 3 গুণ বেশি। আপনার সেই সময় আটা ছিল 17 টাকা কেজি, এখন সেই আটা হলো 40 থেকে 45 টাকা কেজি। আজকে সেই সময় আপনার পেঁয়াজ ছিল 8 থেকে 10 টাকা, আজকে সেই পেঁয়াজ হচ্ছে 50 থেকে 60 টাকা, প্রায় 5 থেকে 6 গুণ বেশি। আর তেলের দাম তো আজকে 160 টাকা। বিএনপি আমলে সেই সোয়াবিন তেল ছিল 48 থেকে 50 টাকা। এটা আজকে বাস্তবতা। আজকে এগুলো কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। এই দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণ আজকে বিপর্যস্ত, দিশেহারা, এবং জনগণ দ্রব্যমূল্যের কষাঘাতে বিপর্যস্ত এবং দিশেহারা। জনগণ আর এই বোঝা সইতে পারছে না। ধন্যবাদ প্রিন্স ভাই। প্রিন্স ভাই বরাবরই অসত্য তথ্য দেয়, বিএনপি নেতা সবাই তথ্য দেয়। 105 টাকা ছিল সোয়াবিন তেলের দাম, কখনোই ছিল না 105 টাকা, যেটা আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার সাথে সাথে সেটা আমি বলি আপনি কেন কথা বলেন, সেটা কিন্তু আমাদের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়েছিল। আপনার পেট্রোল ডিজেল দেখেন, তাদের সময় কি ছিল, আমাদের গভর্নমেন্ট আসার পরেই কিন্তু সেটার দাম কমিয়ে দিয়েছিল। যেখানে দাম বাড়ে 5 বছর পরে দাম বাড়ার কথা, সেখানে দ্রব্যমূল্যের দাম কমানো হয়েছে। হ্যাঁ, এখন কিছুটা দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু সেটা আমি যেটা বলেছি যে 2006-এর সাথে আজকে হিসেবটা মিলান, মানুষের পার ক্যাপিটাল ইনকামের সাথে দ্রব্যমূল্যের দামটা মিলান, তাহলে কিন্তু দেখবেন যে না, মানুষ ঠিক আছে। তো আজকে আমরা যেটা মনে করি, যে যেটা বলেছেন যে আফরাদ ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কি বলে যে আমরা সহ অবস্থান, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখতে পাবো কিনা, কোনো সমস্যা নেই। ষড়যন্ত্রের পথ পরিহার করতে হবে। 1975 সালের 15 আগস্ট জাতির জনককে হত্যা করে তারা তাদের দল গঠন করে শেষ করব, সেখানে খুনিদেরকে তারা পুরস্কৃত করেছে। 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা, তারপরেও তাদের সাথে আমরা বসেছি। নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পরে তাকে দেখতে গিয়েছে, তার সামনে দরজা আটকা দিয়েছে, তারপরেও তাদেরকে আমরা ডায়লগে ডেকেছি। আর মানুষ আর কি করবে? আমি মনে করি যে বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।